বর্ষার জ্ঞান ফিরতেই সে পাগলের মতো তাকাতে থাকে চারিদিকে। সবাই ওকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। প্রথমে কিছুই বলে উঠতে পারে না বর্ষা। কিছুক্ষণ পর সবাই জিজ্ঞেস করাতে বর্ষা শুধু বলে ওঠে, ওই 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 মেয়েটা, ওই ওই মেয়েটা। এটা শুনে প্রায় সবাই অবাক হয়ে যায়। প্রথমেই শুভ জিজ্ঞেস করে, কোন মেয়েটা? এত রাতে কোথায় মেয়ে দেখলি তুই? হ্যাঁ, কিরে, কোন মেয়েটা? বর্ষার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। ও ভয়ার্থ চোখে শুধু তাকাতে থাকে চারিদিকে। সেটা দেখে শুভ ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই তুই একটু শান্ত হয়ে বসতো আর বল, কোথায় মেয়ে দেখেছিস তুই? বর্ষা এবার একটু শুভর দিকে তাকালো, তারপর ভাঙা ভাঙা গলায় বলল, ওই ওই বাথরুমে, ওই বাথরুমে একটা মেয়ে ছিল, আর আর রক্ত, কত রক্ত, রক্ত, খুব রক্ত চারিদিকে, খুব রক্ত, রক্ত চারিদিকে রক্ত। রক্তের কথা শুনতেই সবাই ভয়ে পাথর হয়ে গেল। অন্তিক সবাইকে দেখে সেটা বুঝতে পারল। ওর মনে চলতে শুরু করলো, তাহলে কি এই কারণেই ওর বাবা মা ওকে আসতে দিতে চাইছিল না? কিন্তু ভূতের ব্যাপারটা লোকানোর কি দরকার? আমি বিশ্বাস করব না বলে। যদিও এসব ভাবনা থেকে অন্তিককে বার করলো শঙ্কুর আওয়াজ। সে বলে উঠল, আরে বর্ষা, তুই কি দেখেছিস? একটু ঘুমের ঘরে ছিলিস, সবটাই তোর মনের ভুল ভাই, বুঝলি? তুই আমি অন্তিককে নিয়ে একটু দেখে আসছি, দেখবি ওখানে কিচ্ছুই নেই। তারপর শঙ্কু অন্তিকের দিকে ঘুরে বলল, এই চল তো একবার দেখে আসি। এসবের মধ্যে অন্তিকের মনেও ভয় জন্ম নিয়েছে। এরকম একটা কিছুর আন্দাজ সে করেছিল আগে থেকেই, কিন্তু সেটা এত তাড়াতাড়ি আর এইভাবে ঠিক প্রমাণ হবে এটা সে ভাবেনি। কিন্তু সবাই ভয় পাচ্ছে দেখে অন্তিক নিজের মনের ভয়টাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করল। শঙ্কু আর অন্তিক দুজনেই সোজা এগিয়ে গেল বাথরুমের দিকে। লাইট জেলে ভালো করে লক্ষ্য করলো বাথরুমটা, কিন্তু কিছুই দেখতে পেল না তারা। আর সে কথা ওরা দুজন সবাইকে এসে জানালো, কিন্তু সেটা জানিয়েও কোনো লাভ হলো না। সবাই বেশ ভালো রকম ভয় পেয়েছে, তাই সবাই ঠিক করলো তারা একসাথেই থাকবে পুরো রাতটা। পরের দিন সকাল হতেই অন্তিক সবাইকে এক জায়গায় ডেকে বলল, শোন, কালকে রাতে যা কিছু হলো সেটা নিমাই কাকাকে বলার দরকার নেই। নিমাই কাকা যদি বাবাকে ফোন করে বলে তাহলে বাবা বেকার চিন্তা করবে, বুঝলি তো? সবাই একমত হলো সে কথায়। সকালের আলোতে সবার ভয়টা কেটে গেল। রাত্রির ঘটনাটা ওরা মনের ভুল বলেই ধরে নিল। সেটা নিয়ে বেশ কিছুক্ষণ লেগ পুলিং চলল বর্ষার। সে যদিও সেটাতে একদমই মজা পেল না, তবে তার মনের ভয়টা কেটে গেছে। সে নিজেও এটাই মেনে নিয়েছে যে মনের ভুল ছাড়া কিছুই ছিল না ঘটনাটা। সকালে হাত মুখ ধুয়ে সবাই তৈরি। স্বস্তিকা জিজ্ঞেস করল, তাহলে কি করবি বল আজকে? কেউ কিছু বলার আগেই শঙ্কু বলে উঠল, আগে খাবার খাবো ভাই। এই কথা শুনে সবাই হেসে উঠল। স্বস্তিকা যদিও আমোদ পেল না শঙ্কুর কথায়। সে বলল, এই ছেলেটা খাবার ছাড়া কিচ্ছু বোঝে না। আরে আমি অ্যাক্টিভিটিসের কথা বলছি। সেটা শুনে অন্তিক বলে উঠল, আচ্ছা রাগ করিস না স্বস্তিকা, শোন বলছি, সবাই মিলে চল আমরা হাঁটা পথে গ্রামের দিকে একটু যাই। হ্যাঁ, সেখানে ভালো দোকান পেলে ভালো কচুরি তরকারি খেয়ে নেবো, আর গ্রামটাও একটু ঘোরা হয়ে যাবে। চল সবাই মিলে বেরোই তাহলে। এই বুদ্ধিটা সবার পছন্দ হলো। অন্তিকের বাড়িটা যেহেতু গ্রামের শেষে, পুরো গ্রাম পেরিয়ে আসতে হয় ওদের বাড়িতে, তাই যে রাস্তা দিয়ে ওরা এসেছিল সেই রাস্তা ধরে এগিয়ে গেল গ্রামের দিকে। লাল মাটির রাস্তা, রাস্তার পাশে ছোট ছোট গোছায় গজিয়ে আছে লাল ফুল, তার মধ্যেই পড়েছে সোনালি রোদ। এসব দেখে সবাই বেশ খুশি হলো। একটু পথ যেতেই ওরা পৌঁছে গেল গ্রামের মধ্যে। গ্রামে ঢুকে প্রথমে পথ চলতি লোককে দেখেই শঙ্কু জিজ্ঞেস করল, আচ্ছা কাকা, এই গ্রামের সব থেকে ভালো কচুরি তরকারি কোথায় পাওয়া যায় গো? লোকটি একটু অবাক হলো প্রথমে, কিন্তু তারপর হেসে সে সোজা পথ দেখিয়ে দিল। শঙ্কু, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে সোজা ঘুরল অন্তিকের দিকে। তারপর বলল, শুনে নিয়েছিস? তাহলে এবার চল, আগে খাওয়া তারপর ঘোরা ভাই। সবাই বুঝলো শঙ্কুর না খেয়ে শান্তি হবে না, তাই কথা না বাড়িয়ে ওরা সবাই এগিয়ে গেল খাবারের দোকানের দিকে। সেখানে পৌঁছে সবাই দেখল বেশ বয়স্ক একজন ব্যক্তি সেখানে বসে লুচি ভাজছে। সবাই মিলে সেখানে জলখাবার সারল। তারপর ইতি দোকানের বয়স্ক লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, এই গ্রামে ঘুরে দেখার মতো জায়গা কি কি আছে? প্রশ্নটা শুনে বয়স্ক ব্যক্তিটি বেশ মজা পেল। সে হেসে বলল, এটা তো অজ পাড়াগা।
এখানে দেখার মতো কি থাকবে বলো রিকিনি? কথাটা শুনে পান্তু বলল, যা আছে তাই দেখব, তুমি বলো না পুরনো মন্দির বা সেরকম কিছু। এই কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, একটা পুরনো রাজবাড়ি আছে গ্রামের শেষে, ওখানে যেতে পারো। এটা শুনে শুভ হেসে বলল, আরে দাদু, আমরা তো ওখানে এসে উঠেছি, আর কোনো জায়গা থাকলে বলো। এই কথাটা শুনে বৃদ্ধের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে আর একটাও কথা না বলে নিজের কাজ করতে শুরু করল। অন্তিক সেটা প্রথমেই লক্ষ্য করল। বৃদ্ধের এরকম অদ্ভুত ব্যবহার দেখে সে নিশ্চিত হয়ে গেল, এই লোকটা নিশ্চয়ই কিছু জানে ওই বাড়ির ব্যাপারে। এতদিন ধরে যে উত্তরগুলো অন্তিক খুঁজছিল, সেই উত্তরগুলো হয়তো এই বৃদ্ধের কাছেই পাবে সে। অন্তিক তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, কি হয়েছে দাদু? ওই রাজবাড়ির কথা শুনে তুমি এরকম চুপ করে গেলে কেন? বলো কি হয়েছে। বৃদ্ধ জোর করে হেসে বলল, না 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 না, তেমন কিছুই হয়নি, আমি এমনি। বৃদ্ধের কথা শেষ হওয়ার আগেই অন্তিক আবার বলে উঠল, বাড়ির কথা শুনে তুমি প্রথমে ভয় পেয়েছিলে, আমি সেটা স্পষ্ট দেখেছি তোমার চোখে। তোমার কোনো ভয় নেই দাদু। দেখো, আমি বলছি তোমাকে, ওই রাজবাড়িটা আমার, আমি ওই বাড়িরই ছেলে। তুমি আমাকে বলো, আমাকে বলতে পারো তুমি। শেষের কথাগুলো শুনে বৃদ্ধ একটু অবাক চোখে তাকালো, তারপর মাথা নামিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, আমিও ঠিক জানি না, তবে শুনেছি ও বাড়ি নাকি অভিশপ্ত। এই কথাটা শুনে সবাই চমকে উঠল, কিন্তু কেউ কিছু বলার আগেই অন্তিক আবার বলে উঠল, অভিশপ্ত মানে? মানে কিসের অভিশাপ? কেমন অভিশাপ? বৃদ্ধ আবার বলে উঠল, সেসব কিছুই আমি জানি না, লোকের মুখে শুধু ওটুকুই শুনেছি যে ও বাড়ি নাকি অভিশপ্ত, আর বছরের পর বছর ও বাড়ি ফাঁকা পড়ে আছে। ও পরিবারের কোনোদিন কাউকে আসতেও দেখিনি, তাই লোকের কথাগুলোকে সত্যি ভেবেছি। অন্তিক কথাগুলো শুনে বুঝতে পারে যে উত্তরের আশা সে করছিল, সেই উত্তরগুলোই বৃদ্ধের জানা নেই। নিরাশ হয়ে সে বেরোতে যাবে, ঠিক তখনই বৃদ্ধ বলে উঠল, আরও একটা জিনিস শুনেছিলাম। এই কথাটা শুনেই অন্তিক আবার ঘুরে তাকালো বৃদ্ধের দিকে। সে জিজ্ঞেস করল, কি শুনেছিলে? বৃদ্ধ ভরু কুঁচকে একবার ভেবে বলল, বহুদিন আগের কথা, তখনও তোমাদের রাজবাড়ি ফাঁকা হয়ে যায়নি। তোমার ঠাকুরদা, হ্যাঁ ঠাকুরদাই বোধ হয়, ঠিক ঠিক ঠাকুরদা, হ্যাঁ তোমার ঠাকুরদা পরিবার নিয়ে এখানে থাকতেন। আমি তখন ছোট, আমার দিদিমার কাছে শুনেছিলাম বেশ কিছু পুরুষ আগে তোমাদের বিপুল ধন সম্পদ ছিল। তখন গ্রামের দিকে খুব ডাকাতের উপদ্রব হতো, তাই ডাকাতদের হাত থেকে সেসব ধন সম্পদ বাঁচানোর জন্য তোমার পূর্বপুরুষরা ওই বাড়ির মধ্যে সেসব ধন পুঁতে দেয়। তারপর অনেক যজ্ঞ পুজো পাঠ করে সেটাকে সুরক্ষিত করে।